সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমরা মূলত আজকে আন্তর্জাতিক গণমাধ্যম এবং জাতীয় পত্রপত্রিকাগুলোতে যে ধরনের সংবাদ মাধ্যম বা সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। সাম্প্রতিক হালচাল নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। শুরুতেই বৈশ্বিক যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে সেটা কেন হচ্ছে সেটা গার্ডিয়ান একটা তাদের প্রতিবেদন তুলে ধরেছে। আগামী 5 বছরে যে বৈশ্বিক তাপমাত্রা আসলে রেকর্ড সংখ্যকভাবে বৃদ্ধি পাবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং প্রতিবেদন প্রকাশ করেছে। যেমন হেডলাইনটা হচ্ছে গ্লোবাল টেম্পারেচারস কুড ব্রেক হিট রেকর্ড ইন নেক্সট 5 ইয়ার্স, যেটা আমি বলেছি। দ্যাট অলসো শো স্মল বাট শকিং লাইকলিহুড অফ ইয়ার 2 ডিগ্রি সেলসিয়াস হটার দ্যান প্রি ইন্ডাস্ট্রিয়াল এরা বিফোর 2030। এখানে প্রতিবেদনটা মূলত তারা বলছে যে there is an 80% chance the global temperature will break at least one annual heat record in next 5 years, rising risks of extreme droughts, floods, forest fires. A new report by the World Meteorological Organization has shown, অর্থাৎ এই রিপোর্টটা মূলত ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন কর্তৃক প্রকাশিত হয়েছে, যেখানে তারা বলছে যে 80% এটার সুযোগ আছে যে এই যে বৈশ্বিক যে তাপমাত্রাটা সেটা আগামী 5 বছরে রেকর্ড সংখ্যকভাবে বৃদ্ধি পাবে। এবং সেখানে মূলত কী ধরনের ফ্যাক্টরের কারণে এটা বাড়বে সেটার মধ্যে একটা হচ্ছে যে আমরা দেখছি অনেক খরা বাড়ছে, এটা বাংলাদেশ সহ বিশ্বের, বিশেষ করে বাংলাদেশের উত্তর অঞ্চলগুলোতে এগুলো বেশি হচ্ছে। তারপরে বন্যা বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন বনে যে আমরা দেখছি আগুন লাগছে, এই যেহেতু বিষয়গুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই সকল কারণে কিন্তু গ্লোবাল টেম্পারেচার বা বৈশ্বিক তাপমাত্রা সেটা বৃদ্ধি পাচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম দ্য ডেটা অলসো ইন্ডিকেটস আ স্মল লাইকলিহুড বিফোর 2030 দ্য ওয়ার্ল্ড কুড এক্সপিরিয়েন্স ইয়ার দ্যাট ইজ 2 ডিগ্রি সেলসিয়াস হটার দেন দ্য প্রি ইন্ডাস্ট্রিয়াল এরা, আ পসিবিলিটি সায়েন্টিস্ট ডেসক্রাইব অ্যাজ শকিং। অর্থাৎ প্রাগ শিল্পায়ন যুগের যে অবস্থাটা সেটার থেকে তার চেয়েও বেশি এটা বাড়বে এবং এটা কিন্তু এক ধরনের একটা আমাদের জন্য খুবই শক হৃদয়বিদারক ঘটনা হবে। কারণ আমরা জানি মানুষের বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে এবং পরিবেশের প্রতি বিরূপ প্রতিক্রিয়ার কারণে, মানুষের অযাচিত হস্তক্ষেপের কারণে কিন্তু এ ধরনের এই যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ইত্যাদি হচ্ছে। মানুষের নেতিবাচক কর্মকাণ্ড যদি আমরা বন্ধ করতে না পারি, পরিবেশের প্রতি আমরা যদি নির্দয় আচরণ করি, তাহলে এই প্রভাবটা কিন্তু মানুষ সমাজের উপর পড়বে। পরবর্তীতে আমরা দেখি যে আরেকটি গণমাধ্যম যেমন CNN তাদের প্রকাশ করেছে একটা হেডলাইন যে ফ্রিড ইসরায়েলি হোস্টেজ ইট হান্টস মি ডেইলি। অর্থাৎ এটা যদি আমরা বিস্তারিত দেখতে যাই তাহলে আমরা পরবর্তীতে দেখব যে It haunts me daily, free Israeli hostage fear for those still held captive by Hamas। অর্থাৎ এই যে হামাস, আমরা জানি ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ অন্যতম একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এবং গুরুত্বপূর্ণ প্রোটেক্টেড কনফ্লিক্ট, এটা ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে। সেখানে এই হামাস অনেকগুলো বন্দি তারা কিন্তু নিয়েছে। এখানে নেয়ার পর এর মধ্যে কিছু বন্দি মুক্তি পেয়েছে মুক্তিপণের মাধ্যমে। তাদেরই একজন সে যে মুক্তি পাওয়ার পর তার যেই অন্য যারা এখনও বন্দি আছে তাদের বিষয়ে বলছে যে তাদেরকে সেভ দেম নাও। অর্থাৎ এটা কিন্তু তারা তাদের যে সড়কে একটা চিত্রের মাধ্যমে, লিখনির মাধ্যমে তুলে ধরেছে। আমরা একটু যদি নিচে দেখি তাহলে আমরা দেখব যে কেট সেগেল হ্যাজ বিন ফ্রি ফর নিয়ারলি 4 months। অর্থাৎ সে 4 মাস ধরে মুক্তি পেয়েছে, বাট হি ইজ স্টিল পেইন্ড বাই vivid images of his 448 days as a Hamas hostage and of those still held in Gaza's tunnel। অর্থাৎ গাজার সুড়ঙ্গের মধ্যে অনেকে কিন্তু এখনও ইসরায়েলি বন্দি আছে, যেটা হামাস দ্বারা নিয়ন্ত্রিত। এবং এর মধ্যে সে যে সেখানে ছিল তার যেই এক ধরনের এই বন্দি যে দশাটা সেটা সে প্রকাশ করছে এবং যারা এখনও বন্দি আছে তাদের মুক্তিপণের জন্য সে কিন্তু এটা স্ট্রাগল করছে। ইট হান্টস মি ডেড, অর্থাৎ তার যে বন্দি দশাটা মনস্তাত্ত্বিকভাবে তাকে প্রতিদিনই কিন্তু তাকে শেষ করছে।
এবং ওই ভদ্রলোক বলছেন সেজেল আর ডুয়েল ইউএস ইসরায়েল সিটিজেন্স, সে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নাগরিক। সে সিএনএনকে বললো এভরিথিং দ্যাট দেয়ার এক্সপিরিয়েন্স ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু থিঙ্ক অ্যাবাউট, আই কান্ট গেট দোজ থটস আউট অফ মাই মাইন্ড। অর্থাৎ তার যে বন্দিকালীন যে চিত্র এবং অভিজ্ঞতা সেটা কিন্তু তাকে প্রতিনিয়ত করে করে খাচ্ছে। পরবর্তীতে আমরা দেখি বিবিসির রিপোর্টটা, যে বিবিসি একটা রিপোর্ট প্রকাশ করেছে যে ডজন ইনজুর্ড বাই ইসরায়েলি গান ফায়ার এজ ক্রাউডস ওভারওয়েলম গাজা এইড সাইট ইউএন সাইট। অর্থাৎ ইসরায়েল কিন্তু মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ যে নিয়মকানুন রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত ভায়োলেট করছে, এবং যেখানে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু গান ফায়ার হচ্ছে, এবং তারা বিভিন্নভাবে যুদ্ধের যে নিয়মকানুন, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এই ধরনের কর্মকাণ্ড করছে, যেটা আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের আউটরেজ বা এক ধরনের সমালোচনা এবং এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। নয়াদিগন্তের আজকের যে আমরা যদি দেখি তাদের শিরোনামগুলো, আমরা এবার আমাদের বাংলাদেশি গণমাধ্যমগুলোর বক্তব্য শেয়ার করে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করব। যেমন আজকে বিএনপির একটা অনুষ্ঠান ছিল, সেখানে তারেক রহমান বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আসলে এটা আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। এই সময়ে বিপ্লব পরবর্তী সময়ে আসলে রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে কিন্তু তাদেরকে প্রমোট করতে হবে, এবং যেই দল বা গোষ্ঠী দেশের স্বার্থকে প্রাধান্য দেবে তাহলে কিন্তু এটা কিন্তু মানুষের মাঝে তাদের ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় এবং দেশ পরিচালনায় মানুষ তাদের যে জনসমর্থন সেটা দেবে। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্লোগান দেন দিল্লি নয়, পিন্ডি নয়। অর্থাৎ আমরা জানি ভারত পাকিস্তান নয়, একসময় আপনারা জানেন যে রাওয়ালপিন্ডি, এই পিন্ডি মানে পাকিস্তানের রাওয়ালপিন্ডিকে বোঝাচ্ছে, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে ধারণ করে তিনি স্লোগান দেন। আজ বুধবার বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই স্লোগান দেন। বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষকে কর্মসূচির আয়োজন করা হয়। তারপর বিএনপির অন্যতম নেতা ডক্টর মঈন খান বলেন, আন্দোলন এখনও শেষ হয়নি, দ্বিতীয় পর্যায়ে রয়েছি। বিএনপির আরও অন্য নেতা বলেন, আমির খসরু তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে টালবাহানা চলবে না। অর্থাৎ বিএনপি নির্বাচন ইলেকশন নিয়ে এক ধরনের চাপ বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সৃষ্টি করছে। পরবর্তীতে মানবজমিনের আমরা যদি মূল হেডলাইনগুলো দেখি তাহলে আমরা দেখব যে এখানে তারেক রহমানের এই যে সমাবেশের রিপোর্টটা তারা আবার তুলে ধরছে, ডিসেম্বরে নির্বাচন হতে হবে। তারপর আরেকটা শিরোনাম আমরা দেখছি যে ফাহমিদুলকে নিয়েই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তারপর আরইবির চেয়ারম্যান অপসারণে 24 ঘন্টার আলটিমেট, এটা একটা আন্দোলনের রিপোর্ট। সংবাদপত্রে ঈদ আজহা উপলক্ষে 5 দিন ছুটি থাকবে। ইসরায়েলি হামলায় বাবা মা হওয়ার স্বপ্ন ধূলিসাৎ যে দম্পতির। সচিবালয়ে আন্দোলনরত যে কর্মচারীরা রয়েছেন বৃহস্পতিবার থেকে প্রতিদিন 1 ঘন্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। অর্থাৎ আপনারা জানেন সচিবালয়ে এক ধরনের আন্দোলন সংগ্রাম চলছে, সেটা নিয়ে তারা প্রতিবেদন তুলে ধরছে। রাজকীয় মর্যাদা ত্যাগ, স্বামীর জন্য গোপনে সন্তানের জন্ম দিলেন জাপানের সাবেক রাজকুমারী। ভারতে নব দম্পতিকে বোমা পাঠানোর সেই কলেজ শিক্ষকের যাবজ্জীবন। আমরা এবার একটা খুব ইন্টারেস্টিং বক্তব্য দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করব। বিশ্ব নেতাদের স্ত্রীর সঙ্গে যা ঘটে থাকে, অর্থাৎ আপনারা জানেন ফ্রান্সের প্রেসিডেন্টের তার এক বিদেশি সফরে তার যে স্ত্রী তাকে মুখে আঘাত করলো, এবং সেটা নিয়ে বিশ্বব্যাপী এক ধরনের সমালোচনার ঝড় এবং এক ধরনের খুশি গল্প শুরু হয়েছে। তো বিশ্বের নামকরা যে সকল ব্যক্তিবর্গ রয়েছে এবং শক্তিশালী রাষ্ট্রপ্রধান রয়েছে তাদের সাথে ঘটে যাওয়া যে ঘটনা সংক্ষেপে আমরা একটা মানবজমিনের আজকের এই রিপোর্টটা আমরা একটু পড়ে শোনাব। আমরা প্রথমে দেখি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কি থাপ্পড় খেলেন স্ত্রীর হাতে? একটি ভিডিওর প্রেক্ষিতে এমন প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা গেছে বিমানের দরজা খুলে গেল, হাসিমুখে দরজার সামনে এসে দাঁড়ালেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। নামার আগে পাশের দিক থেকে হাত বাড়িয়ে দিলেন, কিন্তু আচমকাই বিমানের দরজার আড়াল থেকে লাল পোশাক পরিহিত হাত ধেয়ে এলো
তার মুখ লক্ষ্য করে। আকস্মিক এই কাণ্ডে ভাবাচেকা খেয়ে যান ম্যাক্রন। পর মুহূর্তে স্ত্রী ব্রিজিটের সঙ্গে নেমে আসেন বিমান থেকে। উল্লেখ্য যে প্রেসিডেন্ট পত্নীর পরনে তখন ছিল লাল পোশাক। বিশ্বের অন্যান্য প্রেসিডেন্টের সাথে আমরা একটু সংক্ষেপে বলছি। এখানে এমন কিছু বিশ্ব নেতাদের নাম তুলে ধরা হলো যাদের সম্পর্কে সম্প্রতি শিরোনামে এসেছে। যেমন আমরা নিচে যদি দেখি তাহলে আমরা দেখব যে যেমন শপথের দিন ডোনাল্ড ট্রাম্প মিলিয়নিয়ার চুম্বন। পরবর্তীতে আমরা দেখি মিশেল ওবামার অনুপস্থিতি, বারাক ওবামা একাই উপস্থিত ছিলেন একটা অনুষ্ঠানে। তারপর 10 বছরের সঙ্গে ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিচ্ছেদ, সেটা নিয়েও একটা শিরোনাম করেছে। ভ্লাদিমির পুতিন বিশ্বের অন্যতম নামকরা এবং শক্তিশালী প্রেসিডেন্ট এবং বিশ্বের রাশিয়ার সবচেয়ে দীর্ঘস্থায়ী মনে হয় বিশ্বের সবচেয়ে দীর্ঘকাল ধরে প্রেসিডেন্টশিপ দায়িত্ব পালন করছে। সে ভ্লাদিমির পুতিনের রহস্যময় বিচ্ছেদ এবং ব্যক্তিগত জীবনে অনেক টানাপোড়েন এবং বিচ্ছেদ হয়েছে। অর্থাৎ বিশ্বের নামকরা যে সকল ব্যক্তিবর্গ বা শক্তিশালী রাষ্ট্রপ্রধান রয়েছে তাদের সাথে কনজুগাল লাইফ বা পারিবারিক জীবন যে এক ধরনের, যে এটা আসলে আমরা মনে করি যে মানুষের দাম্পত্য জীবন টাকা ক্ষমতা ইত্যাদি হলেই আসলে সব কিছু সুখী হয়, আসলে তাই নয়। আমরা যদি দেখি যে কিছুদিন আগে একটা খুবই একটা জনপ্রিয় স্লোগান ছিল যে নারী কিসে আটকায়। আমরা দেখেছি মিলিন্ডা গেটস এবং তাদের মধ্যে এক ধরনের যে বিচ্ছেদ হলো। অর্থাৎ বিশ্বের নামকরা যে সকল প্রেসিডেন্ট ব্যক্তিবর্গ রয়েছে তাদের মধ্যে বিচ্ছেদ, সম্পর্কের টানাপোড়েন, এটা একটা নিত্যনৈমিত্তিক ঘটনা। এবং অনেকে যেমন আমরা অতীতে শুনেছি রাজা রানী তার রাজপ্রাসাদ ছেড়ে সব প্রেমের কারণে এবং তার প্রিয়জনের কারণে ছেড়ে দিতেন, এটা কিন্তু আধুনিক সময়েও এখনও হচ্ছে। তাহলে মানুষের মনস্তাত্ত্বিক যে শান্তি, তার যে মানবিক চাহিদা বা মানবীয় যে সম্পর্ক, সেটা শুধুমাত্র আমরা যদি তার অর্থ সম্পদকে মূল্যায়ন করি সেদিক থেকে বিবেচনা করলে হবে না। অর্থাৎ মানবীর যে ভালোবাসা প্রীতি সেটা অর্থ সম্পদকে কেন্দ্র করে নয়, এটা আসলে এক ধরনের উভয়ের মধ্যে সহানুভূতি, স্যাক্রিফাইস এবং উভয়কে বোঝা, এ ধরনের বিষয়গুলো কিন্তু আসলে পরিচালিত হয়। অর্থাৎ আমরা মনে করব না যে কারো যদি অর্থ সম্পদ বা ক্ষমতা থাকে তাহলে তারা সুখী। আসলে সুখটাকে একটা আপেক্ষিক, এটা কিন্তু কেউ কুড়েঘরে থেকেও সুখী হন, আবার কেউ অট্টালিকা থেকেও সুখী হন না। সুতরাং মানব সমাজের চাহিদাগুলো আমরা যদি একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারি তাহলে মানুষের মধ্যে যে ভালোবাসা প্রীতি সেটা চলমান থাকবে। আমাদের চাহিদাগুলো আকাশ পাতাল প্রভেদ না করে আমাদের মানবীর যে উভয়ের রিচের মধ্যে যদি আমরা থাকি তাহলে মনে করি যে এই সম্পর্কগুলো টিকে থাকবে। না হলে সম্পর্কের মধ্যে অনেক ধরনের টানাপোড়েন এবং বিভিন্ন ধরনের সমস্যা, যেটা আমরা বিশ্বের রাজনৈতিক নেতৃবর্গের যে বিষয়গুলোতে আমরা দেখতে পাই। তো আজকের এই সাম্প্রতিক হালচাল নিয়ে আজকের অনুষ্ঠান আমাদের এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।